আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে মূলত যে আলোচনা রাজনীতি, বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু কথা বলা দরকার। আপনারা দেখবেন যে বাংলাদেশ ইতিপূর্বে আওয়ামী লীগ দেশ চালিয়েছে, বিএনপি দেশ চালিয়েছে, আরও অন্যান্য দল খুবই কম। যারা ইতিপূর্বে বাংলাদেশকে চালিয়েছে, বাংলাদেশের মানুষের সেবা থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম যারা চালিয়েছে, আপনারা দেখছেন তাদের নমুনা। আপনারা একটু অন্যভাবে যদি একটু আমরা লক্ষ্য করি, পৃথিবীর যে অন্য দেশগুলি আছে সেখানে একটা দেশ, সেখানেও কিন্তু নির্বাচন হয়, ভোট হয়, সেখানেও কিন্তু একজন প্রধানমন্ত্রী থাকে। এখন তাদের ভিতরে আর আমাদের বাংলাদেশের ভিতরে তফাৎ কোথায়? আমার মনে হয় যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই তিনটে দেশের যে পলিটিক্স এতটা ভিন্ন, যা পৃথিবীর অন্য অন্য দেশে কিন্তু দেখা যায় না। কীরকমের আপনারা দেখবেন যে এই দেশে, এই ইউরোপ আমেরিকার যে সমস্ত দেশগুলি আছে, এখানে যারা মাথা, যারা দেশ পরিচালনা করে, তাদেরও কিন্তু বিরোধী দল আছে, তারাও কিন্তু ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়ে থাকে। কিন্তু তাদের ভিতরে এরকম কোনো বাজাবাজি নেই যে তাদের দলের লোকদেরকে মেরে ফেলতে হবে, তাদেরকে মেরে কীভাবে ক্ষমতায় আসবো, ক্ষমতায় এসেই কীভাবে একবারে জান্নাত পাইয়ে গেছি, একবারে পুরো দেশটা এখন আমার বাপের সম্পত্তি, আমি দেশটায় লুইটা পুইটা খাইয়ে একদম শেষ করে ফেলাবো। তারা কিন্তু এরকম ভাবে না। জার্মানি নির্বাচন গেল, তারা যেই আসুক না কেন তাদের আবার এরকম একটা অপশন থাকে। ধরুন বাংলাদেশে এখন নির্বাচন হলো, যে ক্ষমতায় আসবে তার হাতেই ক্ষমতা। এখন এরকমের সিস্টেম কেন বাংলাদেশ করা হয় না, যে আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, ইসলামী আন্দোলনের যে দল আছে সে আসুক, জামায়াত আসুক, তারপর আরও শিবির যে দলগুলি আছে তারা আসুক, যে দলে আসুক না কেন, তারা যদি পর্যাপ্ত তাদের সংবিধানে যে লেখা থাকবে যে বাংলাদেশটা কীভাবে পরিচালনা করতে হবে, এটা যদি তারা ঠিকমতো না করতে পারে, তাহলে তাদেরকে আবার যে কোনো সময় তাদেরকে আবার কী করা হবে, দল থেকে বাতিল করে দেওয়া হবে। এই ক্ষমতাও পাশ করানো উচিত নির্বাচন হওয়ার আগে। যেমন যদি এখন জামায়াত আসে অথবা ইসলামী আন্দোলন বাংলাদেশের দল যদি আসে ক্ষমতায়, ধরুন ইসলামী আন্দোলন বাংলাদেশের দল আসলো, তারা যদি দেশের জন্য কাজ না করে তাদের নিজেদের আখের গোছায়, অথবা তারা যদি সমস্ত এলাকার হাট বাজার দখল করে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নাই, দেখবেন যে যারা বিএনপি করছে তাদেরকে মাইরা, বা আওয়ামী লীগ করছে তাদেরকে মাইরা টেরে তাদের জায়গা সম্পত্তি দখল করলো, বা তারা এখন ক্ষমতায় এসে তারা এখন মনে হয় যে তাদের পুরো বাংলাদেশটা তার নিজের সম্পত্তি মনে করিয়া তারা সব কিছু যারে মারবে কাটবে, যা ইচ্ছা তা করবে। তারা যদি নিজেদের ক্ষমতা শুধু ব্যবহার করার জন্য, আর অন্য দলে যারা আছে বা অন্য পার্টি যারা করে তাদেরকে মেরে ফেলা হবে, এরকমের যদি কোনো কিছু করা হয়, তাহলে তাদেরকে সাথে সাথে যেন দল থেকে বের করে দিয়ে আবার নির্বাচন দিয়ে আবার অন্য দল গঠন করা হোক। এটাও নির্বাচন, এটাও করা উচিত। যেমন এখন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতা এসে যদি তারা যদি তাদের নিজেদের আখের গোছায় বা তারা যদি কোনো অন্যায় কাজ করে, তাহলে এটা যদি, এখন তো নেট দুনিয়া, এটা যদি পর্যাপ্ত পরিমাণ বা প্রমাণ হয়, একদম যথাযথভাবে যদি প্রমাণ হয়, তাহলে তাদেরকে সাথে সাথে যেন নামিয়ে দেওয়া হয়। যেমন এখন মনে করুন যে দলে আসুক না কেন, সে যদি কোনো অন্যায় করে তার ওই অন্যায়ের শাস্তি ওই দলকে দেওয়া হবে, তার উপরে এরকম আইন প্রয়োগ আগে পাশ করে তারপরে নির্বাচন দেওয়া উচিত। আমার মনে হয় যে যেগুলি বাইরের দেশে আছে, যেমন এখন জার্মানিতে যে প্রেসিডেন্ট রয়েছে, সে ইচ্ছে করলে কোনো অপকর্ম করতে পারবে না। যদি সে যদি জনগণের বিরুদ্ধে বা সে যদি কোনো অপকর্ম করতে চায়, তাহলে তার জবাবদিহি তাকে করতে হবে, এই জবাব তাকে দিতে হবে। কিন্তু বাংলাদেশে আপনারা দেখুন যে
এই যে শেখ হাসিনা বলুন, তারপর শেখ হাসিনার সাথে কে ছিল কাদের, এই কাদের বলুন, এই শামীম ওসমান বলুন, তারা যে কাজগুলি করছে, তারা দেশে ভালো করছে না মন্দ করছে এটা কিন্তু প্রমাণ কিন্তু তারা নিজেরাই দিয়ে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে গা। আমার কথা হচ্ছে একজন এমপি মন্ত্রী তাদেরকে দেশ ছেড়ে যেতে হবে কেন? আর তারা যদি বাংলাদেশটাকে লুইটে বুইটে খায় এই সুযোগটা তাদেরকে কেন দেওয়া হবে? তাহলে আর আমাদের বুঝতে হবে যে আমাদের বাংলাদেশের যে দলই আসুক না কেন তারা এরকমের করতে পারে। তাহলে এরকমের যদি করতে পারে, এরকম যদি আমাদের মনে হয়, তাহলে তাদের উপরে আর একটা দল গঠন করা উচিত। মানে আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসলে তাদের যে ক্ষমতা থাকবে তার চেয়ে 100 গুণ ক্ষমতা দিয়ে আর একটা দল বাংলাদেশে করা উচিত, যে তারাতে এই ক্ষমতা, এটা সেনাবাহিনী নিয়ে হোক, পুলিশ, সেনাবাহিনী, আর্মি, বিডিআর এদেরকে নিয়ে হোক, আইন প্রশাসন নিয়ে হোক, বা অন্য যে পদ্ধতি এটা করা হোক না কেন, সেভাবে এটা করে তারপরে নির্বাচন দেওয়া উচিত। যে কোনো দল বাংলাদেশে এসে সে যেন তার নিজের বাপের সম্পত্তি না মনে করে, যারে পাইবে তারে মারবে। আপনারা দেখুন যে সাধারণ মানুষ বাজারে গিয়ে তার নিজের সবজি বিক্রি করে, সে বাংলাদেশে সে তার নিজের কৃষি কাজ করে ফসল ফলিয়ে তারপরে সেটা বাজারে গিয়ে বিক্রি করে, সেখানেও তাকে চাঁদা দিতে হয়। এখন এই চাঁদাটা কে নেয়? আওয়ামী লীগের লোক নেয় না বিএনপির লোক নেয় না জামায়াতের লোক নেয়? এটা কেন হবে? কেন একজন মানে 100% গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, সেখানে জনগণকে এরকমের চাঁদা দিয়ে বাজারে একটা ব্যবসা দিতে হবে? ব্যবসা দিতে গেলেই সেখানে এসে চাঁদা হাজির। এই যে চাঁদাটা যারা নেয় এরা কারা? এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। শুধু নির্বাচন আমি মনে করি, আমি একটা জিনিস চিন্তা করি না, বাংলাদেশ গোল্লা জিতে আছে। আপনারা দেখুন যে কতগুলি ব্যাংক একদম শেষ ফকির হয়ে গেছে, কত মানুষের টাকাগুলি মাইরা চলে গেছে। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, খালি নির্বাচন নিয়ে মাথা ব্যথা। নির্বাচন আগে পূর্বে হয়ে তারপর কি হয়েছে? বাংলাদেশের মানুষদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এখন একজন মুরব্বী মানুষ, ওনার হাতে দেশটা রয়েছে, উনি দেশটাকে সুন্দর করে গুছিয়ে আনতে আছে, কিন্তু এখন নির্বাচনের আগে পাগল হয়ে গেছে। আমি মনে করি বাংলাদেশের যতগুলি দল আছে সবাই মিল্লা আর ওনারে সহযোগিতা করা উচিত, তাই না? সবাই মিল্লা ওনারে সহযোগিতা করে বাংলাদেশটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়ায়, এগিয়ে মানে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা যায়। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় এমন সিকিউরিটি বসানো উচিত যেখানে কেউ দুর্নীতি না করতে পারে। মানে বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত দেশ হিসেবে কীভাবে করা যায় এই চিন্তাটা কারো মাথায় নেই। এখন চিন্তা হয়েছে এখন একটা দল ক্ষমতায় আসবে, তারপরে 5 বছর 10 বছর যেরকম ইচ্ছে দেশটার একবারে খাইয়ে ফকির বানিয়ে হেলাইবে। আপনারা দেখুন ডলার আসলে কত, আপনারা দেখছেন যে ডলার আসলে 88, 85, ইউরো আসলে কত 93, 95। মানে এখানের 1 ইউরো বাংলাদেশে 91, 92 টাকা আগে পেত মানুষ। এই বেশি দিনের আগের কথা না, ডলার 80, 82 এরকমের ছিল। আর সেই ডলার হয়েছে এখন 130, 125, ইউরো হয়েছে 140। তাহলে আপনারা দেখুন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াইছে। এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই, শুধু নির্বাচন নিয়ে মাথা ব্যথা। নির্বাচন যদি হয় এটা শুধু অল্প কিছু অসংখ্যক লোকের লাভ, যারা দুর্নীতি করবে, যারা হাট বাজার ডাকে নিয়ে দখল করে খাইবে, যারা গরুর বাজার দখল করে নিয়ে খাইবে, যারা মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে খেতে পারবে, তাদের জন্য লাভ। সাধারণ জনগণের জন্য লাভ কি? আসল তো দেখতে হবে যে বাংলাদেশে 20 কোটি জনগণ রয়েছে। এই 20 কোটি জনগণ নির্বাচনে যে আসুক না কেন সে কি এই 20 কোটি জনগণের নিরাপত্তা দিতে পারবে কি না, এই যোগ্যতা কোন দলের আছে সেটা আগে বিবেচনা করা উচিত। যে দলই বলে না কেন নির্বাচন দাও তাকে প্রশ্ন করা উচিত যে এখন এর আগে যারা ছিল তারা কী কাজ করছে। আপনারা এখন যদি নির্বাচনে যেই দলগুলি আসবে 3টা 4টা যে দলে আসুক না কেন, এই দলগুলোকে আগে একটা ইন্টারভিউ নেওয়া উচিত যে আপনারা বাংলাদেশে ক্ষমতায় আসার পরে আপনাদের এই 64টা জেলায় আপনাদের কার্যক্রম কীরকম হবে, কীরকম আপনারা কার্যক্রম করবেন। যদি
এর চেয়ে যদি আপনারা উল্টো কার্যক্রম শুরু করেন, কোনো মানুষের উপর অত্যাচার করেন বা কোনো মানুষকে যদি, এখন আপনারা দেখুন যে বাংলাদেশে ধর্ষণ হয়, প্রতিনিয়ত বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, আবার এই ধর্ষণকারী ধরা পড়ে আবার সেখান থেকে আবার জামিন পায়। এরে ধরেও বা কে আর জামিন বা দেখে, ও যে ধর্ষণ করবে ওর সাথে সাথে ওরে কী করা উচিত, ওরে একবারে শাপলা যে পল্টনে দাঁড় করে ওখানে ফাঁসির মঞ্চ বানিয়ে ওই জায়গায় ওর ফাঁসি দেওয়া উচিত। যে এই দর্শনের একদম লাইভ কইরা, মনে করুন যতগুলি চ্যানেল আছে লাইভ করবে, যে শালায় এই আপনার মনে করুন যে দর্শন করছে, ওরে ওখানেই ফাঁসি দিয়ে ওখানেই ওরে ঝুলিয়ে দেওয়া উচিত। তাহলে আমার মনে হয় না যে পৃথিবী যতদিন থাকবে আর কেউ ধর্ষণ করতে পারে। দর্শন যে করে তার ক্ষমতা আছে, টাকার জোর আছে, আবার সে দর্শন করে কিন্তু পার পেয়ে যায়। তাহলে এলো বাংলাদেশ, তাহলে লাভ আছে? কোনো লাভ হইব না। তো বন্ধুরা, আমি মনে করি যে দলই ক্ষমতায় আসুক না কেন, ওই দলকে আগে ইন্টারভিউ নিয়ে তাদের রেকর্ড রাখতে হবে, এবং প্রত্যেকটা জেলায় যারা এমপি রয়েছে, এই এমপিদের প্রত্যেকটা এমপির কিনে তবে ইন্টারভিউ নিতে হবে। এদেরকে নিয়ে তারপর উপজেলায় আবার যারা চেয়ারম্যান রয়েছে, উপজেলা চেয়ারম্যান, তাদের ইন্টারভিউ নিতে হবে। আবার নর্মাল যারা চেয়ারম্যান আছে তাদের ইন্টারভিউ নিতে হবে, তারপর মেম্বার যারা আছে তাদের নিতে হবে। কারণ এরাই কিন্তু প্রত্যেকটা এলাকায় যত অপকর্মগুলি আছে এগুলি কিন্তু চালায়। আপনি যেন মনে করুন, আমি যখন থানায় গিয়ে যখন পুলিশ ক্লিয়ারেন্স আনতে যাব, মানে আমার পুলিশ ক্লিয়ারেন্স আমি আনতে যাব, সেখানেও আমাকে ঘুষ দিতে হয়। এই থানার যারা এই ঘুষগুলি খায় এদেরকে ধরতে হয়, এদের উপর কঠিন হুঁশিয়ারি জারি করতে হয়। তাহলে দেখবেন যে সব ঠিক হয়ে যাবে। নির্বাচন মানে একটা দেশের নাম, শুধু বাংলাদেশের বেলায় বলা যায় নির্বাচন মানেই বাংলাদেশের শান্তি না। এখন বাংলাদেশ যেভাবে চলতে আছে, আপনারা দেখুন প্রবাসীদের জন্য কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এখন যারা এই বিমানবন্দরে যায়, ল্যান্ড করার পরে তাদেরকে আর কোনো হয়রানি হতে হয় না, তাদের লাগেজ চুরি হয় না, লাগেজের মাল চুরি হয় না। দেখবেন ক্ষমতায় অন্য দল আসলেই দেখবেন যে আপনার এয়ারপোর্ট থেকেই মালামাল চুরি করে লয়ে যাবে ওগা সব, যে কার লাগেজে কী আছে। তাহলে লাভ হবে কি? এই নির্বাচন দিয়ে কী লাভ হবে বলেন? নির্বাচন হওয়ার আগে এই যারা এই নেতা ফেতা যারা এই লাফালাফি করে, এদেরকে আগে দমন করতে হবে। বাংলাদেশে নর্মালি আপনারা জানেন যে আইন প্রশাসনের ব্যবস্থা আরও বেশি করতে হবে, কারণ বাংলাদেশের জনগণ যে পরিমাণ, ওর ভিত্তিতে বাংলাদেশে কিন্তু পুলিশ বলুন, সেনাবাহিনী বলুন, এগুলো কিন্তু কম। আরও বেশি করতে হবে যাতে বাংলাদেশটাকে তারা নিয়ন্ত্রণে রাখতে পারে। মানে ওই আপনারা দেখেন না যে রাস্তাঘাটে যেখানে সেখানে মানুষ ছিনতাই হচ্ছে, মানুষে কোপাচ্ছে, মানুষে মারতেছে, এটা ওই আইন প্রশাসনের দুর্বলের কারণেই হচ্ছে। এটা কিন্তু পৃথিবীর অন্য দেশে কিন্তু খুবই কম। তো বন্ধুরা, আমি একটা বিষয় বলবো যে সবাই রাজনীতিতে আসবে সহজ, কিন্তু রাজনীতি যে আসল যে সেবাটা, এটা কয়জনে দিতে পারবে, এটা কিন্তু খুবই কঠিন। আপনারা দেখছেন, আপনারা জানেন যে শেখ হাসিনা যখন উনি বলে যে প্রত্যেকটা জেলায় গিয়ে জায়গায় গিয়ে কি আমি খবর নিতে পারবো কে খারাপ কাম করতেছে, কার দল করতেছে, অ্যান্ড ওই দলে করলে অন্য দলটা করে আমাকে নাম পাশিয়ে দেয় না। এটার জন্য ব্যবস্থা নিতে হবে। যে খারাপ কাজ করবে তার সাথে সাথে তার উপরে শাস্তি প্রয়োগ করতে হবে। তাহলে ওইটা দেখে অন্যরা আর মানে আসবই না, এই খারাপ কাজ করতে আর আসবই না। তো এই বিষয়গুলো আমাদের নির্বাচন হওয়ার আগে মানে কী করা উচিত, এদিকে আমাদের নজর দেওয়া উচিত। শুধু নির্বাচন দিয়ে একটা দল ক্ষমতায় আসবে, তারপরে তারা যে আবার লুইটে দেশটা খাবে, এই সুযোগটা দেওয়া উচিত না। এখন নতুন দল যেমন ইসলামের ভিতর থেকে বাংলাদেশে 95% মানুষ মুসলমান, আমার হিসেবে এখন অনেকেই কিন্তু ক্ষমতা, মানে এখন যারা এই ক্ষমতা, পুলিশের ক্ষমতা, আইন প্রশাসনের ক্ষমতা, কালো টাকা দিয়ে তারা যদি ক্ষমতায় আইসেই পড়ে, তারপরে তারা ওই টাকা কামানোর জন্যই তো তারা ধান্দা থাকবে, দেশের সেবা করবে কখন? এখন আপনারা দেখবেন একজন চেয়ারম্যান যে নির্বাচন করবে তার 40 লাখ টাকা লাগে,
বা 30 লাখ টাকা লাগে, একজন চেয়ারম্যান সে তার যোগ্যতা দিয়ে সে দেশের জনগণের ভালো, দেশের জনগণের জন্য কাজ করবে। এখানে তার আবার মানুষের পিছনে টাকা দিতে হবে কেন? তাহলে সে ওই 40 লাখ দিতে আছে কেন? সে আবার 2 কোটি টাকা কামানোর জন্য। তাহলে সে চেয়ারম্যান হয়ে কি ওই আপনার দেশ সেবা করবো না? সে ওই চিন্তা করবো যে কত টাকা কামাইব, পরে যতদিন ক্ষমতা থাকতে পারে অতদিন, তারপর আবার কোথায় ভাগ্যে যাইব সেই রাস্তা তৈরি করে। এই হলো বাংলাদেশের রাজনীতি। বাংলাদেশের এমপি মন্ত্রীরা যারা রয়েছে তারা ক্ষমতায় থাকাকালীন তারা চিন্তা করে যে আমরা কখন ক্ষমতা আমার ছুটে যাইবে, তারপর আমরা যেন আখের গোছাইতে পারি। এই চিন্তা কেন থাকবে? হ্যাঁ, জনগণই তো আপনারে কী দেবে, আপনার প্রোটেক্ট করবে, তাই না? তো আপনার তো দরকার নাই এটা করার। অর্থ সম্পদ থাকে, এখন যারা এই কোটি কোটি টাকা বানিয়ে গেছে তারা কি শান্তিতে আছে? তারা অশান্তিতে আছে। তো বন্ধুরা, রাজনীতি, বাংলাদেশের রাজনীতি আমরা আশা করব যেন এই ডক্টর ইউনূস উনি যতদিন বেঁচে আছে, আমি আগেও বলছি এখনও বলি, যতদিন বেঁচে আছে উনি, ওনার হাতেই বাংলাদেশের বার থাকা উচিত। এবং উনি এমন কিছু স্টেপ নিতেছে, এমন কিছু পদ্ধতি সিস্টেম চালু করতেছে যেগুলি বাস্তবায়ন হলে দেশে আর দুর্নীতিকে করতে পারতো না। এবং প্রত্যেকটা মহল্লা, গ্রাম, এই সমস্ত জায়গায় ভালো কিছু, আপনি মনে করুন যে দেখবেন যে কিছু যে বাজার রয়েছে সেখানে কিছু পাতি মাস্তান আছে যেগুলি 10-12 বছরে কোনো খবরই ছিল না, মানে সুরের মতো রয়েছে। এখন যেই একটা দল সরে গেছে এখন লাভ দিয়ে উঠছে। মানে প্রত্যেকটা শহরের, এই ছোট ছোট শহরের গ্রামের মানুষগুলি কিন্তু হয়রানি এদের দ্বারা। এদেরকেও ঠিক করা উচিত, এদেরকেও ওই সব সমস্ত জায়গায়, কিছু জায়গায় সেনাবাহিনী, বিডিআর এদেরকে প্রয়োগ করা উচিত। এজন্যই তো আমি বলছি যে বাংলাদেশের যে পরিমাণ মানুষ, এই মানুষদেরকে সঠিক যে একটা তাদেরকে শান্তিতে রাখার জন্য যে পরিমাণ আইন প্রশাসনের লোক দরকার, ওইটা বাংলাদেশে এখনও কম। এটার পরিমাণ আরও বাড়ানো উচিত। এবং বাংলাদেশে আস্তে আস্তে ডিজিটাল হয়েছে সবই, কিন্তু বাহিরের দেশের মতো এরকম এই আইন কানুনটা এরকমের হয় না। এরকমের হলেই বাংলাদেশে শান্তি আসবে এবং সব শ্রেণীর মানুষ ভালো থাকতে পারবে, নিরাপদে থাকতে পারবে। কেউ কখনই এমনভাবে আইন থাকবে, কেউ কারোর উপর অত্যাচার করতে পারবে না, কারো জমি কেউ ঠেলে খেতে পারবে না। একজনকে দুর্বল পেয়ে তার উপরে বল প্রয়োগ করবে, এটা যেন কেউ না পারে। এটা কিন্তু বাহিরের দেশে একদম, এখানে যে ক্ষমতাবান ব্যক্তি সেও যেরকমের, আর আপনি নর্মাল আইসা উঠছেন আপনিও একই। এখানে কাউকে ঠকাতে পারে না, কাউকে কী করতে পারে না। একজন ইচ্ছা করলে আরেকজনের উপরে কী করতে পারবে না, যে আমি এখন আমার অনেক ক্ষমতা, আমি ওকে পেয়ে যে ওকে ঠেলমো, তা হতো না। বিষয়টা হচ্ছে যে এরকমের, যে আমরা সবসময় এই বিষয়টাই ভাববো যে কোনো মতেই বাংলাদেশের রাজনীতি আর খারাপ রাজনীতির দিকে যেন না যায়। রাজনীতি এবং যারাই ক্ষমতা আসবে তারা যেন দেশের জন্য কাজ করে, সাধারণ মানুষের জন্য কাজ করে, এবং সব শ্রেণীর মানুষ তারা যেন সবাই সমানভাবে সম্মান নিয়ে বাংলাদেশে বসবাস করতে পারে। তাহলেই বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরবে। এবং এই বিষয়গুলি যদি যারা না পারবে, তারা যদি ক্ষমতায় আসার পরে যদি তারা এই কাজগুলি না করে, তাহলে তাদেরকে যে কোনো টাইম যেন এই রাজনীতি থেকে বাতিল করে দেওয়া যায়। ধরুন এখন যে রাজনীতি দল আসুক না কেন, তার উপরে আর একটা দল গঠন করা উচিত, নিরপেক্ষ দল। সে যে কোনো টাইম যে কোনো রাজনৈতিক দলকে বহিষ্কার করে সেখানে আবার নতুন দল গঠন যেন করতে পারে, এরকম আইন করে তারপরে নির্বাচন দেওয়া উচিত। তাহলে নির্বাচনে পাশ করার পরে সবার কি হবে, মাথায় চিন্তা থাকবে যে আমি যদি একজনকে মারি, আমার মনে রাখতে, আমি যদি একজনকে মারি তাহলে আমাকেও মরতে হবে। এখন আমি যদি আমার নিজের মরার কথা না ভাবি, তাহলে আমি একজনকে মারব। আর যদি আমি ভাবি যে না, আমি ওকে একটা চর মারবো, ও তো তাহলে আমাকে আর একটা চর খেতে হবে। তাহলে এই জিনিসটা যদি আপনার মাথায় থাকে, তাহলে আর কেউ দুর্নীতি করতে পারতো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।